চলে আসার পর হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে। আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করতেছে। র্যাবের খবর নেবেন আপনারা যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি, আমি লোন নিয়ে এই টাকা আমি হাতি দিচ্ছি। আমি বেশি ভাই কাজের জন্য বানাচ্ছি। হাদি হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা ধরে নেব হাদিকে বলি দেওয়া হয়েছে কোনো একটা কম্প্রোমাইজের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ওসমান হাদিকে পরিকল্পিতভাবে যে হত্যাযজ্ঞ চালানো হলো ভারতীয় ইশারায়, এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা ও সমালোচনা এখনও যেন শেষ হচ্ছে না। ঠিক এমন মুহূর্তে ফয়সাল তথা শুটার ফয়সালের শেষ লাইভে তিনি যে কথাগুলো বলেছেন তাতে করে ব্যাপকভাবে ইন্ডিকেট করা যায় যে তাকে হত্যার পেছনে এই মাস্টার প্ল্যান কে করেছিলেন। আসলে বিএনপির কোনো হাত এবং ভারতীয় সংশ্লিষ্টতা আছে কিনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে হাদি হত্যার মাস্টার মাইন্ডার মূলত বাংলাদেশ থেকেই। আসুন বিস্তারিত জানবো রিপোর্টার। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। চলে আসার পর হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে। আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। বেশি খবর নেবেন আপনারা যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি। আমি গেছি ভাই কাজের জন্য বানাইছেন খুনি। আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে, তোমার মা বলছে, তোমার বোন বলছে, তোমার বউ বলছে, তোমার উমুক এক মাইয়ারা বানাই দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে, যে সবাই বলছে যে তুমি এগুলা সাথে জড়িত। হ্যাঁ, আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো যেন 14 গোষ্ঠী ধরতে পারে। মানে আমি এত বড় বোকা, এত বড় পাগল? হ্যাঁ, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করুন। আমি আবার আসলাম আপনাদেরকে, আমার কিছু কথা শেয়ার করার ছিল। আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন, নানা ধরনের মন্তব্য করছেন, আমার কথা হয়তো বিশ্বাস করছেন না। আর অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি। আমি একটু খুলিয়ে বলি, কারণ এই 15-20 দিন পরে যেহেতু আমি বলছি, আমি দুবাইয়ের শারজাতে আছি। এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের। তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই, সে আমার সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম এক রাত ছিলাম, কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব 2 সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানে একটা এএসআই আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি পরে বুঝতে পারিনি, পরে ফেসবুকে দেখলাম, দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল, দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম। তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক। তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে, তো সে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে। আমি ওখান থেকে চলে আসতে পারছি। আর এই কাউসারই কিন্তু আমাকে হাতির সাথে পরিচয় করে দিয়েছিল। আমার কাজের জন্য কাউসার মোল্লা আমাকে হাতির সাথে পরিচয় করায় দেয়। আমি তার নামটা কেন বললাম, কারণ আমার তাকে সন্দেহ হয়েছে। সে আমাকে দেশ থেকে করছে, সেভ করছে, সবকিছু করছে। যেহেতু কাজটা আমি করি নাই, সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই, কি করি না করি, সবই জানতো। কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম, সে জানতো। যেহেতু সে আমাকে পরিচয় করেছে, তাকে আমি, সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস, তারপর আপনার হাতি, এদের খুব ক্লোজ আমাকে বলছিল। সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য, আমার কাজটা তো এখন দরকার, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তো সে আমাকে পরিচয় করা দেয়। কিন্তু যখন সে, আমি জানি না, ওখান থেকে চলে আসার পর হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে। আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম, তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন।
যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে। তো এটা গেল। তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে, তাদের সাথে জড়িত র্যাব 2 এর তুষার নামে একজন এসআই আছে, আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন। এখন আমি আরেকটা কথায় আসি। আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম। আরে ভাই, আমি তো মানুষ, আমি ব্যবসা করে খাওয়া ছেলে। দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো, আপনারা আমাকে মব করবেন। তো যেহেতু মবের যুগ চলতেছে এখন, 5 আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন, তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি? আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে। তো আমি দেশ ছেড়ে চলে আসছি। পরবর্তী জানতে পারছি এই কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশন গুলো দিচ্ছে। তো আমি বারবার বলছি যে আপনার কাউসারকে ধরেন, আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের। যেহেতু তার ব্যাকগ্রাউন্ড, আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না। একটা ভিডিও আমি শেয়ার করবো, সে কিছুক্ষণ পরে তার হাতে আর্মস ছিল, এই ভিডিওটা আমি শেয়ার করবো। এটা দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। ওসমান হাদির হত্যার বিচার এখনো পর্যন্ত প্রকাশ হলো না জনমনে, এখনো রইল সেই ক্ষোভ। এখন মানুষের মনে একটাই চিন্তা যে ওসমান হাদি বিচার যদি না হয় তাহলে এদেশের প্রত্যেকটা নাগরিকের বিচার বা নিরাপত্তা নিশ্চিত করবে কোন সরকার? আগামী যে সরকার আসছেন, নাকি এই অন্তর্বর্তী সরকার এই রোডম্যাপটা করে যাবেন? কি হতে যাচ্ছে হাদির সেই বিচার কার্য? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। হাদি হত্যার বিচার নিয়ে একটা ওয়ার্নিং দিয়ে রাখছি, খুব স্পষ্ট ওয়ার্নিং, সবাই শুনে রাখবেন। হাদি হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা ধরে নেব হাদিকে বলি দেওয়া হয়েছে কোনো একটা কম্প্রোমাইজের মাধ্যমে। হাদির বলি কাদের জন্য দেওয়া হয়েছে, কারা হাদির বলি চেয়েছে? বাংলাদেশের ইতিহাসে অনেক কিছুই কিন্তু হয়েছে যে পার্শ্ববর্তী কোনো একটা দেশ বাংলাদেশের এমন কিছু চেয়েছে যেটি প্রত্যেকটা সরকার করে দিয়েছে। 57 জন অফিসার থেকে শুরু করে এর আগের বহু কিছু করা হয়েছে যা এখনো পর্যন্ত চলমান। হাদি হত্যার যে পুরো পরিকল্পনা এত স্মুথ ভাবে করা হয়েছে, আমরা এখন খুব খুব টেনশনে আছি। মনে রাখবেন, যারা দেখছেন একটু আমার কথাগুলো পুরোপুরি শুনবেন। যারা দেখছেন, আপনি কি মনে করেন আপনি নিরাপদ? আপনি কি মনে করেন আপনার যদি এরকম হত্যাকাণ্ড হয়, আপনার হত্যাকাণ্ডের বিচার হবে? যদি ঠিকই আপনি সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন, আপনিও যদি হত্যাকাণ্ডের শিকার হন, আপনার হত্যাকাণ্ডের বিচার হবে বলে মনে করেন? আমার হবে বলে মনে করেন? আমি আজকে আপনাদের সামনে বলে রাখছি, আমার যদি কিছু হয় তাহলে অবশ্যই একইভাবে আমি বলে রাখছি, যারা হাদিকে হত্যা করেছে তারাই আমাকে করবে, আর আমার হত্যাকাণ্ডের বিচারও হবে না। এভাবে এই দেশের সার্বভৌমত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিচ্ছু হবে না। কি মানে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে না পারি, তো ভাই এই দেশের নাগরিক হয়ে কি বা আমরা আদায় করতে পারলাম বলুন? 71 গেছে, 71-এর পবিত্রতা আর 71-এর কমিটমেন্ট, লাখো শহীদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, তাদের বিনিময়ের যে বিনিময়, তাদের জীবনের বিনিময়ের যে দেশ আমরা পেয়েছি, সেটির জন্য যে তাদেরকে আমরা বিনিময়ে তাদের ঋণ শোধ করবার জন্য যা করবার কথা ছিল করতে পারিনি। এরপর 24 এসছে, মাঝে 90 ছিল। 24-এ ভয়ঙ্কর একটা যুদ্ধের মতো অবস্থার মাধ্যমে এই দেশ নতুন করে ভেবেছিলাম আমরা গণতন্ত্রের পথে সার্বভৌমত্ব এবং নিজের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে যেতে পারবো, পারিনি। আরেকটি বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে আমাদের, শরীফ ওসমান হাদি সে কিন্তু শুধুমাত্র হাদি ছিল না, সে ছিল বাংলাদেশের কণ্ঠস্বর, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার মানে সার্বভৌমত্বের প্রতীক। এটাতে যে অন্য কোনো দেশের শক্তির ইশারা ছিল এবং বাংলাদেশের প্রশাসনিক সহায়তা ছিল, এর পরবর্তীতে তাকে ঘিরে যত কিছু হয়েছে, এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেগুলো শিখ ইন্টারন্যাশনাল, ভারতীয় শিখদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছে, তারা কিন্তু এটিকে পিক করে তারা কিন্তু ভারতীয় যে বর্তমানে হিন্দু সরকার রয়েছে, বিজেপি সরকার, সেই হিন্দু সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন দেশে প্রটেস্ট করেছে। যেই উপায়ে তাদেরকে নিধন করার জন্য ভারতীয় সরকার চেষ্টা করেছে, ঠিক একই উপায়ে শরীফ ওসমান হাদিকে নিধন করেছে। তারা এই বিষয়টি তুলে বিভিন্ন দেশের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে তারা কিন্তু একটা সিম্বলিক প্রতিবাদ সভা করেছে, এটি আমরা দেখেছি। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই,
আমি আসতেছি খুব শীঘ্রই। যারা সত্যিকার অর্থে আমাদের শরীফ হাদির হত্যার বিচার চান তারা ঐক্যবদ্ধ থাকুন। আরেকটি বিষয়ও খুব ক্লিয়ারলি আপনাদেরকে জানান দিচ্ছি, অবগত করছি, হাদি হত্যার বিচার চাওয়ার সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো ধরনের সম্পর্ক নাই। যারা এটিকে মিলাতে চাইবেন, বরং আমরা মনে করি যে তারাও আমাদের দেশের সার্বভৌমত্বের বড় শত্রু, এবং তারাও আমরা মনে করি যে যারা আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য চেষ্টা করছে তারাও তাদের সাথে সামিল। আমরা মনে করি যে হাদি হত্যার বিচার কাজ শুধুমাত্র হাদি হত্যাকারীদের দেশের বাইরে রেখে তাদেরকে ফাঁসির রায় শুনিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবেন এরকম কোনো সিম্বলিক বিচার আমরা চাই না। অনেক প্রতীকী বিচার হয়েছে বাংলাদেশে। আমরা সার্বভৌমত্বের প্রশ্নে যারাই জীবন দেবে তারা আমাদের দেশের জাতীয় সম্পদ, সুতরাং তাদের বিচার যদি করতে না পারি আমরা হেরে যাব, ৭১ হেরে যাবে, বাংলাদেশের ১৮ কোটি মানুষ হেরে যাবে, ২৪ হেরে যাবে। এই কথাগুলো মনে রাখবেন। আর শুধুমাত্র রাজনৈতিক মুনাফার জন্য, রাজনৈতিক বেনিফিটের জন্য রাজনৈতিক দলগুলো হাদি হত্যাকাণ্ডে পর্যন্ত ভুলে যেতে চাচ্ছে, আর এটার জন্য প্রয়োজন যে কোনো কম্প্রোমাইজ করতে তারা করতে পারে, আমি অবাক হব না। শুধু সাধারণ মানুষ প্রত্যেকটা দল থেকে যে যার দল করুন, যে কোনো আদর্শে আপনারা রাজনীতি করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ, একতাবদ্ধ। আর হাদি কোনো ধরনের ইনকিলাব মঞ্চেরও আমি মনে করি যে এখন কেউ নয়। হাদিকে মারা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য, এটা হলো মূল বিষয়। আর আমরা বাংলাদেশি হিসেবে আমরা এটা সর্বোচ্চ জায়গায় যেতে চাই। এখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটি দল থেকে আপনারা যারা মনে করেন যে হাদির প্রশ্নে এক হতে চান তারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকুন। এটার জন্য কোনো মঞ্চের অধীনে থাকতে হবে ব্যাপারটা তা নয়। আমরা আমাদের হাদির হত্যার বিচার চাই এমন একটি মঞ্চের মধ্যেই সবাই এক ডাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটির জন্য কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো হ্যাম্পার হবে না, এদিকে আমরা মেকশিওর করতে চাই। এবং আমি মনে করি যে হাদি হত্যার বিচার যদি হয় আমাদের দেশের সরকার ব্যবস্থা, সার্বভৌমত্ব, আমাদের দেশের বিচার ব্যবস্থা সবকিছুর একটা ফল আমরা দেখতে পাবো এবং আমরা বুঝতে পারবো। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।